এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, সেই নিষিদ্ধ করার ক্ষেত্রে কিন্তু কোনো জাতীয় ঐক্য কমিশনের বৈঠক বসেনি। কোন রাজনৈতিক দলগুলোকে আমাদেরকে কিন্তু আলোচনা করা নেই, আমাদের মতামত নেওয়া হয়নি। কারণ অধিকাংশ রাজনৈতিক দলের কিন্তু বক্তব্য ছিল, এমনকি বিএনপিরও বক্তব্য ছিল। এমনকি অধ্যাপক ইউনূস পর্যন্ত বলেছিলেন একসময় যে আওয়ামী লীগকে তিনি নিষিদ্ধ করবেন, এবং জাতিসংঘেরও যে আলোচনা এবং পৃথিবীর বিভিন্ন দেশ যারা হচ্ছে এই গণঅভ্যুত্থানকে সমর্থন করেছে, তাদেরও আলোচনার ক্ষেত্রে কিন্তু ইনক্লুসিভ ইলেকশনের কথা তারা বলেন, এবং তারা কিন্তু সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে কথা বলেন, এবং সেখানে আওয়ামী লীগ নির্বাচনের কথাও বলেন। এবং এই বিষয়টিকে কিন্তু খুব বেশি হচ্ছে কোনো আমাদের কোনো কনসেন্টের কোনো জায়গা রাখেনি। একটা হঠাৎ করে একটি হচ্ছে দেখা গেল একদিন হাসনাত আব্দুল্লাহ ইউনূস সাহেবের বাসার সামনে গিয়ে হাজির, এবং হঠাৎ করে হচ্ছে কিছু লোক নিয়ে সেখানে আন্দোলন। তারপর দেখা গেল লোকজন জমায়েত কম, ইসলামী দলগুলোকে ডাকা হলো। ইসলামী দলগুলো শুধুমাত্র যে ইসলামী দলগুলো আজকে নির্বাচন নিয়ে টালবাহানা ইউনূস সাহেবের টালবাহানাকে সমর্থন দিচ্ছেন, এই ইসলামিক দলগুলোই কিন্তু সেদিন হচ্ছে গিয়ে এই নিষিদ্ধ করবার যে আন্দোলন ছিল সেই আন্দোলনে তারা জমায়েত দিয়েছে। ফলে এই তাদের এই টোটাল দায়ভার আপনি সরলীকরণ করতে পারেন। আপনি সরলীকরণ করে এখন মুক্তিযুদ্ধের সপক্ষে যারা আছে তাদেরকেও বন্টন করে দিতে পারেন, তাদেরকে আপনি এখন ট্যাগ দিতে পারেন। আমাদের তো দীর্ঘকাল বামাতি ট্যাগ দিয়ে রেখেছিলেন, ঠিক আছে? আপনারা ক্ষমতা থাকতে বামাতি ট্যাগ দিয়েছেন, আজকে এরা আমাদেরকে আওয়ামী লীগ ট্যাগ দিচ্ছে, আজকে আমাকে আওয়ামী লীগ ট্যাগ দিচ্ছে, আমাকে নিয়ে পিনাকি কিন্তু ভিডিও আপনার করেছে। একটু তো আপনার আমাদের আপনার কথাকে সমর্থন করেই আমি একটু জানিয়ে রাখতে চাই, আমি এখন কিন্তু জুয়েল হচ্ছে ভাই আপনি এইটার অনেকক্ষণ কথা সময় বললেন, নয়। আমাকে একটু সুযোগ দেন। হ্যাঁ, আপনার কথাকে সমর্থন করেই আমি অনেকটুকু জানাই রাখতে চাই যে সেটা হচ্ছে যে ধরেন আপনি যদি পারিবারিক হিসাবের কথা ধরেন, আমার বাবাও ছাত্র ইউনিয়ন করে আসছেন, বাকশাল ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে ছিলেন। হ্যাঁ, তো আর আমি রাস্তায় আন্দোলন করেছি গণজাগরণ মঞ্চে, যেখানে আপনারাও ছিলেন। হ্যাঁ, গণজাগরণ মঞ্চের কিন্তু মূল দাবিটা ছিল জামাত শিবিরকে নিষিদ্ধ করা। তার জন্য পুলিশের মাইর খাইছি, আমার হাঁটুও ভাঙছে, জার্মানি এসে 2বার অপারেশন করতে হয়েছে। এই জায়গাতেই সেই জায়গাতে আওয়ামী লীগের যে জায়গাটা আসলে আমরা নিতে পারি নাই। হ্যাঁ, আদর্শিক ভাবে যারা আমরা বঙ্গবন্ধুর কথা বলি, 71-এর কথা বলি, তারা যখন নিতে পারি নাই তখন আওয়ামী লীগ আমাদের বিপক্ষে গিয়েও দাঁড়াইছে। কিন্তু এখন বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আর তার আগের 53 বছরের পরিস্থিতি তো এক না। ধরেন বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়েছে, বঙ্গবন্ধুর ফুল ফ্যামিলিকে যখন হত্যা করা হয়েছে, তখনও কিন্তু সারা বাংলাদেশে আওয়ামী লীগের মানুষ ধরে ধরে এইভাবে খুন করা হয় নাই, আওয়ামী লীগের মানুষ ধরে ধরে এইভাবে জেলে নেওয়া হয় নাই, আওয়ামী লীগের মানুষ এবং মুক্তিযোদ্ধা বলে কাউকে এভাবে হত্যা করা হয় নাই। এখন যা চলছে সেটা হচ্ছে 53 বছর আগের যে 71-এর যেই হার, সেই হারের প্রতিশোধের রাজনীতি এখন চলছে। এবং তাদের সাথে আপনারা একসাথে গিয়ে টেবিলে বসছেন, সেটা আপনাদের রাজনৈতিক কোন অবস্থানে গিয়ে আপনারা বসছেন সেটা আসলে ইতিহাস বিবেচনা করবে আপনাদের অবস্থানটা। হ্যাঁ, সেটা আমি একা বাঁধন মুন্সি আমার বিবেচনা করার সাধ্য নাই। বাংলাদেশের মানুষ এবং ইতিহাস বিবেচনা করে দিবে যে আওয়ামী লীগ যেমন 96 সালে এই জামাত শিবিরের সঙ্গে বসেছিল, সেরকম আপনারা আজকে যেটা বসতেছেন সেটার ভবিষ্যৎ কি হবে সেটা আজকের রাজনীতির উপরে ভবিষ্যৎ নির্ধারণ করে দিবে। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম, যে আপনি যেটা বলছিলেন খুব সত্য কথা, এবং তার বিরুদ্ধে দাঁড়ায় কিন্তু আমরা আওয়ামী লীগের সমালোচনা করে গেছি, শেখ হাসিনার সমালোচনা করছি। হেফাজতের পাশে গিয়ে যখন শেখ হাসিনা গিয়ে বসেছেন তখন তার সমালোচনাও আমি করেছি, তার জন্য বহুত গালি খেতে হয়েছে। আপনি যেরকম বামাতি বলেছেন এরকম বহুত গালি খেতে হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে এখন কি রাজনীতিটা আসলে বাংলাদেশের পক্ষে হচ্ছে না বাংলাদেশের বিপক্ষে হচ্ছে? যাদেরকে আপনারা টেবিলে নিয়ে বসে রাজনীতিটা করছেন, এক হচ্ছে যে তাদের ম্যান্ডেট নিয়ে, আপনি নিজেই বললেন বিদেশ থেকে কিছু মানুষ ধরে নিয়ে এসে যাদের জীবনে কোনোদিন রাজনৈতিক সভা তো দূরের কথা, কোন একটা ওয়ার্ড কমিশনার হওয়ার মতো যোগ্যতা নেই। হ্যাঁ, যারা এনসিপি করে আপনি যদি হিসাব করে দেখেন তারা গণপরিষদের কথা কেন বলতেছে, কারণ তাদের একজনেরও সেই সামর্থ্য নাই যে একটা ওয়ার্ড কমিশনার হিসেবে জিতে আসার। তার কারণ হচ্ছে তাদের আসলে ওই জনবৃত্তি নাই, ওই আদর্শিক জায়গা নাই। তারা শুধুমাত্র আপনাদেরকে ব্যবহার করছে শিশুর মতন। ব্যবহার করা শেষে যেমন এই জুলাই আগস্টের পরে আপনাদেরকে ছুড়ে ফেলে দিছে, আপনাদের কথার কোনো মূল্য নাই। আপনি কি বলতে পারবেন জুলাই আগস্টের পরে আপনাদের, আমি ওই যে ইসলামিক দলগুলো যেগুলোর কথা বলতেছেন, হ্যাঁ, বাংলাদেশ বিরোধী যেসব দলগুলো, ওগুলোর কথা বাদ দিলাম, বাম রাজনীতি করে এরকম একটি রাজনৈতিক দলের কোন একটি কথা 5ই আগস্টের পরে বাংলাদেশে প্রতিফলিত হয়েছে? হয় নাই। 5ই আগস্টের পরে সারা বাংলাদেশে যা চলেছে সেটা জঙ্গিপনা, সারা বাংলাদেশে যা চলেছে সেটা হচ্ছে বাংলাদেশকে কেটে কেটে কেকের মতন ভাগ করে দিয়ে বিভিন্ন হাতে তুলে দেওয়া, বিদেশি আক্রমণ বা বিদেশি শক্তির হাতে, এবং বাংলাদেশের ভেতরে যে জঙ্গিবাদের যেটা আসলে সুপ্ত ছিল,
2013 সালে আমরা যেটা দেখেছি 5ই মেতে, যে রাস্তায় বের হয়ে এসেছিল যেই জঙ্গিবাদের করাল গ্রাসে বাংলাদেশ চলে গিয়েছিল, সে তারাই এখন আবার ক্ষমতাকে সর্বোচ্চ ব্যবহার করছে, এবং শুধু সর্বোচ্চ ব্যবহার করছে না, এটিএম আজহারুল ইসলামের মতন মানুষকে তারা বের করে দিচ্ছে। হ্যাঁ, এর বিরুদ্ধে আপনারা হয়তো কথা বলতেছেন, কিন্তু কথা বলার বাইরে আসল রাজনৈতিকভাবে এটাকে মোকাবেলা করার মতন শক্তি আসলে কার আছে একমাত্র বিএনপি ছাড়া, এই বিষয়ে আমি আমি খুবই সন্দিহান। হ্যাঁ, এবং আওয়ামী লীগ একমাত্র শক্তি, আমরা তো বলে এসেছি, যা শুনে এসেছি, যারা গত 16-17 বছর ধরে আপনারা কথা বলেছেন, আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি যে 1971 সালকে আওয়ামী লীগ বিক্রি করে খায়, 1971 সাল বঙ্গবন্ধুকে আওয়ামী লীগ বেঁচে খায়, 5ই আগস্টের পরে 1971 সালকে কেউ বাঁচায় রাখে নাই। আপনাদের মতন যদি রাজনৈতিক দল আরো 10টা থেকে থাকে, কেউ 1971 সালের কে বাঁচানোর জন্য সামনে আগায় আসে নাই, বঙ্গবন্ধুকে বাঁচানোর জন্য সামনে আগায় আসে নাই। ধ্বংস করা হয়েছে একের পর এক, সিস্টেমেটিক্যালি একের পর এক বিভিন্ন জায়গা থেকে। এবং শুধুমাত্র আওয়ামী লীগ করে এই জন্য না, আওয়ামী লীগ করার বাইরে মুক্তিযুদ্ধকে সমর্থন করে, মুক্তিযোদ্ধা তাদেরকে একের পর এক খুন করা হচ্ছে, তাদের সন্তানদেরকে খুন করা হচ্ছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে নিজেদের আয়ত্তে নিয়ে নেওয়া হচ্ছে, দখল করা হচ্ছে। বাংলাদেশ ছেড়ে চলে গেছে প্রায় 2500 পরিবার, হিন্দু পরিবার। এটা শুধুমাত্র একদিনের কথা না, গত 10 মাস ধরে এটা চলছে। তো আপনি যে কথা বলছেন সেই কথাটাকে আমি সমর্থন জানাই এবং সেই কথাটাকে আমি সম্মান করি, কিন্তু আমার কথাটা হচ্ছে যে এই যে একটা জগদ্দল পাথর বাংলাদেশের উপরে চেপে বসেছে, সেই পাথরকে সরানোর মতন আপনারা যে নির্বাচনের কথা বলছেন, আমি ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি। একটা নির্বাচন হতে হলে 1 বছর আগে থেকে কিছু পরিকল্পনা থাকে সরকারিভাবে বিভিন্ন মন্ত্রণালয়ে। হ্যাঁ, তো আমার মন্ত্রণালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে বন্ধু বান্ধব তো কিছু আছে, তাদের কাছ থেকে শুনেছি 1 বছর আগে থেকে পরিকল্পনা থাকে, অর্থাৎ টেন্ডার থাকে, আপনার ব্যালট বাক্স থাকে, আপনার ব্যালট পেপার থাকে। হ্যাঁ, এইগুলা দরপত্র করা হয়, এই যে বিভিন্ন প্রক্রিয়া থাকে, এই প্রক্রিয়ার পরে গিয়ে 1 বছরের মাথায় একটা নির্বাচন করা সম্ভব হয়। হ্যাঁ, এখন পর্যন্ত এরকম কোনো ধরনের কোনো মন্ত্রণালয়ে কোনো ধরনের কাজ চলছে না। সুতরাং খুব পরিষ্কারভাবে বলা যায় আগামী 1 বছরের ভিতরে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। যে কথাটা আপনি আশা করছেন সেই কথাটা আসলে সম্ভব হবে না। আপনি আমি বাঁধন মুন্সি আজকে বলে রাখলাম, আপনি 1 বছর পরে আপনার সাথে কথা হবে, দেখেন যে এই যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতির বাইরে গিয়ে যেটা সম্ভব সেটা একমাত্র সবচেয়ে ভীতিকর অবস্থান, সবচেয়ে ভীতিকর অবস্থান যেটা আমিও চাই না, আপনিও চান না, আমার মনে হয় না বাংলাদেশের মানুষ কেউ চায়। বাংলাদেশ, যদি আপনি ইউক্রেনের কথা বলেন ইউক্রেন হইতে যাচ্ছে, বা যদি আপনি সুদানের কথা বলেন সুদান হইতে যাচ্ছে, এই ভীতি নিয়ে আমরা বাঁচতেছি, এবং সেই ভীতির থেকে সরাই নিয়ে আসা একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে সম্ভব, আর কারো পক্ষে সম্ভব না। যারা বিএনপির বাইরে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, এই রাজনৈতিক দলগুলো মিলেও একসাথে করেও আপনি বাংলাদেশ আওয়ামী লীগের সমপরিমাণ হতে পারবেন না, এটা বাস্তবতা। আমি আপনাদের হাসান তারেক ছিল আমাদের গণজাগরণ মঞ্চে, একসাথে আমরা আন্দোলন করেছি। হ্যাঁ, ওনাকে আমি খুব সম্মান করি। আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনাদের তো একটা রাজনৈতিক দল, রাজনৈতিক দলের শেষ অভিলিপ্সা যেটা ক্ষমতায় যাওয়ার আপনাদের পরিকল্পনা কি, আগামী 50 বছরের পরিকল্পনা কি? আমি কিন্তু কোনো সুনির্দিষ্ট কোনো আমি পথরেখা পাইনি। হ্যাঁ, সুনির্দিষ্ট কোনো জবাব আমি পাইনি। হ্যাঁ, তো আপনাদের যদি ক্ষমতায় যাওয়ার অভিলিপ্সা না থাকে, তাহলে আপনি বাংলাদেশের রাজনীতিতে কিভাবে আপনারা, এটা তো রাজনৈতিক দল হইলো না, তাহলে একটা ক্লাব হইলো, তাই না? আমি আপনাকে সম্মান করে বলতেছি, আমার বাপও আপনাদের রাজনীতি করে আসছে। হ্যাঁ, সম্মান করেই বলতেছি যে রাজনীতিতে যদি আপনাকে ইফেক্টিভ হতে হবে, তখনই ইফেক্টিভ হবেন আপনি তখনই যখন আপনি একটা দেশের রাজনীতির ক্ষমতায় যেয়ে সেটা পরিবর্তন করতে পারবেন। তার বাইরে গিয়ে দাঁড়িয়ে আসলে রাস্তায় দাঁড়িয়ে যত কথাই বলেন না কেন, কোনো কিছুই আসলে আমলে আসবে না। এবং বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে রাজনীতি চলছে বাংলাদেশে, জামাত শিবিরের যে রাজনীতি চলছে এবং জঙ্গিবাদের যে রাজনীতি চলছে, সেই রাজনীতি থেকে আপনারা মনে হয় না যে বাংলাদেশকে ভালো পথে নিয়ে যেতে পারবেন। বা বহুত্ববাদ বলেন, তাদের কথাই বলি, বহুত্ববাদী যদি বলেন, বহুত্ববাদের পথেও যাবে না, আসলে যেটা যাবে সেটা জঙ্গিবাদের পথ, এবং সামনে আমি খুব অন্ধকার দেখছি।